দর্শক, আজকে সকালে একটা খবর করেছিলাম, যারা দেখেছেন তারা তো জানেন, যারা দেখেননি দেখে নেবেন। এক জঙ্গিকে ধরা হয়েছে বর্ধমান থেকে, এবং যেটা বলা হচ্ছে যে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাকে টার্গেট করা হচ্ছিল হত্যা করার জন্যে। আমি ওই যে ভিডিওটা করেছিলাম সেখানে বলেছিলাম যে কেন টার্গেট করা হচ্ছে শুভেন্দু অধিকারীকে। আরও তো অনেকে এখানে মুখ্যমন্ত্রী হয়েছেন, আরও অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কেন টার্গেট করা হচ্ছে? উনি কি করছেন? জঙ্গিদের এত টার্গেটের জায়গাটা কেন হচ্ছে? কিসের সমস্যা শুভেন্দু অধিকারীকে নিয়ে? আমি ব্যাখ্যা ওখানে দিয়েছি, তো আমি আরও ব্যাখ্যা চাইব। আমি এই মুহূর্তে অনলাইনে নেওয়ার চেষ্টা করছি ব্রিগেডিয়ার দেবাশিস দাসকে। হ্যাঁ, পেয়েছি। ব্রিগেডিয়ার দাস, আপনিও তো সকাল থেকে সব মিডিয়াতে বলছেন, শুনছি, আমার আরামবাগ টিভির দর্শকরাও শুনতে চাইছেন। এই যে হঠাৎ করে শুভেন্দু অধিকারী টার্গেট হয়ে যাচ্ছেন, শুভেন্দু অধিকারী এত মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে জঙ্গিদের কাছে, আপনি কি ব্যাখ্যা দেবেন? ওকে, প্রথমে আপনার প্রশ্নের উত্তর আসি, তারপরে আমার নিজের তরফ থেকে এই ব্যাপারটা নিয়ে যেটা মিডিয়াতে দেখাচ্ছে তার উপরোক্ত কিছু বলার আছে, 1-2 মিনিট সেটা নিয়েও বলবো। সবার কাছে সোজাসুজি আপনাকে বলি যে টার্গেট কেন হচ্ছে। এবার টার্গেট কারা হয়? যে মানুষ কোনো বড় এই রাজনীতিক টার্গেট বা টেররিস্ট টার্গেটের কথা বলছে, অন্যান্য টার্গেট না। যে মানুষ কোনো বড় চক্র, কোনো শত্রু দেশেরকে লন্ডভন্ড করে দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকেন, তাকে টার্গেট হতে হয়। সেটা খালিস্তান ফোর্সের বিরুদ্ধে 1984 সালের গল্প হোক, বা শ্রীলঙ্কার এলটিটির বিরুদ্ধে 1988 সালের গল্প হোক, যেখানে আমরা আমাদের প্রধানমন্ত্রীদের হারিয়েছিলাম, বা এখন যেটা আপনি বলছেন, এগুলো এখানে লুকিয়ে কথা বলবার মতো আমার কোনো অবকাশ নেই। এটা মানুষের জীবন নিয়ে কথা বলছি। আমি চাই না কারো উপর কোনো টার্গেট হোক, বাট এটা যদি না বলি তাহলে আমি আমার কাজটা করব। আমার ব্যক্তিগত মতামতে এই মুহূর্তে ভারতবর্ষে যদি আপনি বলেন 5 জন মানুষের নাম বলুন যারা ভারতের, যারা শত্রুপক্ষ, তাদের টার্গেট। কারা শত্রুপক্ষ সেটাতে আসছি। তাহলে আমি প্রথম নামটি বলবো নরেন্দ্র মোদী। তিনি সব থেকে বড় কষ্ট দিচ্ছেন সিআইএ, ডিপ স্টেট, আমেরিকাকে। তারপরে পাকিস্তানকে তো কষ্ট দিচ্ছেনই, চীনকেও উদ্বেগের মধ্যে ফেলছেন। এছাড়া নাম্বার 2 আমি বলবো আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ। নাম্বার 3, 4, 5 আমার কাছে সমান: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী এবং আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। 6 নম্বর আমি কিছু দেখছি না এখানে। এইবার আপনি আসুন যে কারা এরা, কেন এদের উপর টার্গেট। কারণ এরা আমাদের শত্রু দেশের যেটা প্ল্যান। এবার শত্রু দেশ বলতে আমাদের অনেক রকম শত্রু হয়। একটা হচ্ছে, দেখুন, পাকিস্তানের সাথে আমাদের চিরাচরিত শত্রুতা চলছে। 1948 সালে ওরা কাশ্মীর অ্যাটাক করেছিল, শ্রীনগর আসবার চেষ্টা করেছিল, ওদেরকে মেরে ভাগানো হয়েছিল। 65, 71 আপনার গল্প জানেন, সই করে লিখে লিখে দিয়েছিল যে আমরা হেরে ভূত হয়ে গেছি। 93,000 সৈন্য বেল্ট টুপি খুলে দাঁড়িয়েছিল জেনারেলদের সঙ্গে নিয়ে, আর আমাদের একজন জেনারেল জগজিৎ সিং অরোরা ওদের রিসিভ করছিল যে হ্যাঁ তোমাদেরটা মেনে নিচ্ছি, সই করো ভালো করে, তারপরে তোমাদেরকে পাঠিয়ে দেবো। তারপরে কার্গিল ওয়ার হয়, আপনি দেখেছেন তার ফলাফল কি হয়েছে। তাদের প্রাইম মিনিস্টার পালিয়ে গেছিল, তাদের মিলিটারি শাসন হয়ে গেছিল, এবং তারা একদম হাত জোর করে আর কি পড়ে গেছিল। এবং তারপরে অফসিন্দুর হয়। তো পাকিস্তানের তো রোল আছেই। এবার পাকিস্তানের সাথে এবার চলে আসি আপনার প্রশ্নের উত্তরে, আমাদের মুখ্যমন্ত্রী কেন টার্গেট হচ্ছেন। পাকিস্তান, আমার ছোটবেলায়, আপনার ছোটবেলার কথা বলছি না, আমার ছোটবেলায় পাকিস্তান একটা দেশ ছিল, বাংলাদেশ বলে কিছু ছিল না। ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান। তারপরে 71-এ বাংলাদেশ তৈরি হয়। আমি এখন আবার মনে হচ্ছে, আপনার চ্যানেলে আগেও বলেছি, যে আবার সে আগের জায়গায় পৌঁছে গেছে, যাহা বাংলাদেশ তাহাই পাকিস্তান। কারণ বাংলাদেশের সাধারণ মানুষের কথা বলছি না, বাংলাদেশে যারা এখন শাসন ক্ষমতাতে আসছে বা বিরোধী দলের ক্ষমতায় বসে শাসন চালাবার চেষ্টা করছে, সে আপনি কিছুদিন আগের উপদেষ্টা সরকার বলুন বা এখন যে ভোটে জেতা সরকার বলুন, তাদের মধ্যে একটা পাকিস্তান প্রীতি দেখা যাচ্ছে। তো সেইখানে একখানা মারাত্মক ব্যাপার, যে বাংলাদেশটা যদি সত্যি পাকিস্তানের কথায় উঠছে বসছে, তো সব থেকে বড় ঢিল বাংলাদেশে কে মারছে?
এই এরিয়াতে দুজন মুখ্যমন্ত্রী মারছেন, আসামের মুখ্যমন্ত্রী ছোট ঢিল মারছেন আর বড় ঢিল মেরে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বিএসএফ এর জমি দিয়ে দিয়েছেন অনেকটা, যেটা একটা দারুণ ভরসার জায়গা ছিল অনেক ভারত বিরোধী মানুষের, ভারত বিরোধী রাজনৈতিক দলের এবং ভারত বিরোধী শত্রুদের, কিছু তাদের মধ্যে দেশের ভেতরের, কিছু দেশের বাইরে। এবং সেইখানে তিনি অনেকটা জমি দিয়ে দিয়েছেন বিএসএফ কে, ফেন্সিং করছেন এবং ফেন্সিংটা আরো এগাবে। তারপরে তিনি যেটা করেছেন যে ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে আর NHIDCL কে, দুটো একই ব্যাপার পায় আর কি, রাস্তা বানাবার জন্য শিলিগুড়ি করিডোরের কাছে 7টা বড় রাস্তা দিয়ে দিয়েছেন। তিনি বলে বলছেন আমি ডিটেক্ট করব, ডিপোর্ট করব আর ডিলিট করব। তিনি বলছেন যে আমি এদেরকে ছাড়বো না, যারা ভেতরে আছে তাদেরকে ধরে ধরে বার করে আর কি সাজা দেব বা দেশ থেকে বার করব। তিনি অর্থনীতি, কিছু অসাধু ব্যবসায়ী, কারণ ব্যবসায়ী যারা অসাধু তাদের সাথে ক্রাইম এবং ক্রাইমের সাথে টেররিজমের একটা যোগ আছে, এটা যারা আমার মতো ডিলিং করে তারা জানে। মানে যারা ড্রাগ বিক্রি করে, নারী পাচার করে, বাংলাদেশ থেকে আমাদের দেশে কি আসতো, এই অসুরক্ষিত বর্ডার দিয়ে ড্রাগস আসতো, কাপ সিরাপ আসতো, গরু পাচার হতো, নারী পাচার হতো, অস্ত্র পাচার হতো, টেরিস্ট পাচার হতো, ভোটার পাচার হতো। সেই ভোটার যারা নির্ধারিত করত যে শফিকুল ইসলাম আর দেবাশিস দাস কোন রাজ্য সরকারের আন্ডারে থাকবে, কারণ তাদের ভোটের সংখ্যাটা এত ছিল, সেইগুলো সব বন্ধ হয়েছে। তো ভীমরুলের চাকে ঢিল মারলে টার্গেট হতে হবে, এটা জেনে নেবেন। এইখানে আমি একটা, আপনার চ্যানেল বহু লক্ষ লোক দেখে, আশা করছি সরকারেরও কেউ কেউ হয়তো দেখবেন। আমি আপনার মাধ্যমে জানাতে চাই, আমরা কখনো কখনো, আমি নিজে ব্যক্তিগতভাবে কোথাও কোথাও মুখ্যমন্ত্রী বা তার থেকে একটু উপরের জায়গাতেও মানে সিকিউরিটির সুরক্ষার দায়িত্ব ছিলাম, সেখানে আমি দেখেছি কখনো কখনো তারা এই থ্রেটটাকে সিরিয়াসলি নেন না। আমি এই চ্যানেলে এবং অন্যান্য চ্যানেলে মেইনস্ট্রিম মিডিয়াতেও বলেছিলাম যে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রীর ওপরে থ্রেট আছে, আমরা এটা ভালো বুঝি। এবার অনেক সময় কি হয়, তারা জনসংযোগ রক্ষা করতে চান, তারা তো আফটার অল মানুষের কাজে নেমেছেন জীবনে, তাহলে তাদের অত ভয় পেলে চলবে না, তো তারা অনেক সময় সিকিউরিটির কথাটা মানতে চান না। আমি প্রাইম মিনিস্টারকেও দেখেছি সেটা করতে, আমি সেটা আমাদের মুখ্যমন্ত্রীকেও দেখেছি এবং সেখানে আরো অনেক জায়গাও দেখি, আগেও দেখেছি চাকরিতে, এটা স্বাভাবিক। কিন্তু একটা লিমিট রেখে করা উচিত, একটা আইডিয়া রেখে করা উচিত, না হলে কিন্তু শত্রু কিন্তু 10 বার বিফল হবে এই ছেলেটির মতো, একবার তার দরকার সাকসেসফুল হওয়ার জন্য, জাস্ট একবার সাকসেসফুল, 50 বার বিফল হবে, সে কিন্তু সাকসেস হয়ে যাবে। অফকোর্স ইনি টার্গেট। দ্বিতীয় কেন টার্গেট, যেটা আসছিলাম কথায়, ব্যবসায়ী। আপনি দেখছেন হালে একটি আমরা 150 কোটি টাকার বিয়ে, 50 কোটি টাকা সোনা, কত 18 কোটি না 28 কোটি টাকা, মানে হিসাবেই ভুলে গেছি। 280টা, আজকে মুখ্যমন্ত্রী দেখলেন প্রেস কনফারেন্স করে বললেন 280টা দামি দামি গাড়ি, ডাম্পার, এই সমস্ত। তো এই লোকগুলো, এদের সবার মুখের গ্রাস কেউ কেড়ে নিয়েছে। আমি রাজনৈতিক কথা বলছি না, তারা যদি সবাই একটি বিশেষ রাজনৈতিক দলের হয় সেটা আমার সমস্যা না। সমস্যা হচ্ছে তাদের একটা কমন ফ্যাক্টর, তারা কোনো না কোনো ভাবে লুট তরাজ করছিল পাবলিক ফান্ড, পাবলিক মানি। সে কোনো আগুন মন্ত্রী হন বা কোনো মন্ডল বীরভূমের হোক বা কোনো মন্ডল বর্ধমানের হন, আমার কাছে ফারাক পড়ে না, বা কোনো খাদ্যমন্ত্রী হন, কিন্তু তারা দেশটাকে লুটছিল। ইনি সেই লুট বন্ধ করেছেন, রাজস্ব আদায় বেশি হচ্ছে। এনার শত্রু ঘরেও থাকবে, বাইরেও থাকবে। এনার শত্রু আমেরিকায় থাকবে, পাকিস্তানে থাকবে, চীনে থাকবে, এনার শত্রু ভারতবর্ষের মধ্যে থাকবে, পশ্চিমবঙ্গের মধ্যে থাকবে। আমি আশঙ্কা করছি বা উদ্বেগ প্রকাশ করছি হয়তো তার নিজের দলের মধ্যে থাকবে। আমি এর বেশি এক্সপ্লেনেশন দেব না, বাট এখানে এটা কি এইরকম ভাবে তাহলে কি হবে, আমরা কি গিভ আপ করে দেবো? না, আমাদেরকে পশ্চিমবঙ্গ রাজ্য বিশেষ করে যখন এতদিন একটা অন্যভাবে চলছিল, আমাদেরকে সজাগতা হতে হবে। আপনি যে সজাগ একটা বর্ডার স্টেটের হওয়া উচিত, যে সজাগ উনি যে অ্যাকশনগুলো করছেন সেই সজাগ যেটা হওয়া উচিত, সেইটা এখন ম্যাসিভ স্কেলে হতে হবে। আমি এবার একটু 2-3টে এক্সাম্পল দিচ্ছি, যেটা আমি বলেছিলাম যে এইটা বলবার পরে আমার বলা হয়ে গেছে আপনার প্রশ্নের উত্তর। আমি একটা জিনিস বলবো, গত 7 মাস ধরে ভারতবর্ষে, আপনারা হয়তো জানেন না, যারা আমাদের মতো এইসব নিয়ে পড়াশোনা করে তারা জানে, শেহজাদ ভাট্টি নেটওয়ার্ক বলে একটি নেটওয়ার্ক চলছে। এই নেটওয়ার্কটা ইউপি, দিল্লি, রাজস্থান, মহারাষ্ট্র
আহ, আহ, ঝাড়খণ্ড এবং এই আজকে ঢুকলো পশ্চিমবঙ্গে। এই নেটওয়ার্কটা কি? একজন পাকিস্তানি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তিনি এখন শুনেছি ইউনাইটেড আরব এমিরেটসে থাকেন। তিনি ডিজিটাল রিক্রুটমেন্ট করছেন, ডিজিটাল পেমেন্ট করছেন। এবং কাদের রিক্রুটমেন্ট করছেন? বেকার যুবক, যুবক সম্প্রদায়, মেয়েরা, ইয়াং ইয়াং মেয়েরা, এবং যদি হয় 18 বছর বয়সের কম বয়সের বাচ্চারাও। এবং তাদের তিনি ছোট ছোট টাস্ক দিচ্ছেন। এটা একটা নতুন মডেল টেররিজমের। আমাদের এই মডেলে তিনি ছোট কাউকে বলছেন একটু দেয়াল লিখন লিখে আসো, সে যদি দেখাচ্ছে হ্যাঁ আমি এই দেয়াল লিখনটা লিখেছি ভারত বিরোধী, তাকে সঙ্গে সঙ্গে 2000 টাকা উনি পাঠিয়ে দিচ্ছেন। ডিজিটাল পেমেন্ট, পেমেন্ট টাস্ক রিলেটেড, একটা টাস্ক দেবো সেটা করতে পারলে। কাউকে বলছেন ওখানে একটু মারপিট করে এসো, সে একটু মারপিট করে আসছে, দেখাচ্ছে ভিডিও, সঙ্গে সঙ্গে তাকে 10,000 টাকা পাঠাচ্ছেন। এই করে তিনি একটি নেটওয়ার্ক করছেন, যেই নেটওয়ার্কে পাঞ্জাব পুলিশের 2জন এএসআই ফেব্রুয়ারি আর মেতে মারা গেছে। আপনি এগুলো ডিটেল পেয়ে যাবেন। এবং তারপরে ঝাড়খণ্ডে একটি আরএসএস অফিস ব্লাস্ট হয়, দিল্লি পুলিশ 3জনকে ধরে, আসাম পুলিশ 3জনকে গত সপ্তাহে ধরেছে। মহারাষ্ট্রের এটিএস, যেটা আমরা বলি, আমরা যেটাকে এসটিএফ বলি, ওরা এটিএস বলে, এটিএস এর 150টা লোকেশনে 20টা ডিস্ট্রিক্টে একদিনে রেড হয়েছে। রাজস্থানে 50টা লোকেশনে 18টা ডিস্ট্রিক্টে একদিনে রেড হয়েছে মে মাসে। এবং তারা ধরেছে 900 জন মানুষ যারা এর মধ্যে আছে। এরা আমার আপনার ঘরের মানুষ, আমার আপনার ছেলেপিলেরা, আমার আপনার বাড়ির লোকেরা। এবং তারা সোশ্যাল মিডিয়াতে সম্পর্ক করছে, এবং সম্পর্ক করবার পরে তাদের সাথে কিছু প্রলোভন দেওয়া হচ্ছে, প্রথম প্রথম বন্ধুত্ব করা হচ্ছে, এবং তারপরে এর ফুটপ্রিক নেই, এর সাথে একটি দলের কথা হচ্ছে, তেহরিকে তালিবান হিন্দুস্তান। এই দলটি খালিস্তান মুভমেন্টের সাথে যুক্ত আছে, এবং তারা কোনো টেরিস্ট না, এই দলের কেউ টেরিস্ট না। টেরিস্ট আমি, আপনি, আমার ছেলে, আপনার ছেলে। এইখানে টেরিস্ট তারা জোগাড় করছে ভারতবর্ষ থেকে। এই দলটি যেটা করছে, তারা পেমেন্ট দিচ্ছে, ডিজিটাল রিক্রুটমেন্ট করছে, কোনো ফুটপ্রিন্ট রাখছে না, তাদের ধরা যাবে না। ইউপি এসটিএফ ধরেছে, মহারাষ্ট্র এসটিএফ ধরেছে, ঝাড়খণ্ড এসটিএফ ধরেছে, দিল্লি এসটিএফ ধরেছে, আমাদের এসটিএফ এখন ধরলো। সারা ভারতবর্ষে 11টা থেকে 12টা স্টেটে এদের এখন রাজত্ব চলছে। নানান রকম ক্রাইম আর টেররিজম একসাথে করাচ্ছে এরা। এবং আপনি যদি দেখেন পশ্চিমবঙ্গে, এটা বর্ধমানে হয়েছে, এর আগে দুর্গাপুরে হয়েছে, তার আগে এয়ারপোর্টে হয়েছে, তার আগে মুর্শিদাবাদে হয়েছে। টেররিজমের একখানা বৃত্ত সম্পৃক্ত হচ্ছে, বাট বিচ্ছিন্ন ঘটনা না। এই মানুষটি যিনি ধরা পড়েছেন জিম থেকে, আমার মনে হয় তার নাম হামিদ মন্ডল, এরকম কিছু নাম, তিনি এই গ্রুপের সদস্য হয়ে তার কাছে একটু নিজেকে প্রমাণ করবার জন্য অত্যন্ত বেশি কাজ করবার চেষ্টা করছিলেন, কারণ তার হয়তো টাকার দরকার ছিল, যে আমি পারবো, আমাকে আরো কাজ দিন। এবং তিনি একটি উত্তর হাওড়ার এমএলএ কে কিডন্যাপ করবার চেষ্টা করেন। লাকিলি আমাদের এসটিএফ অত্যন্ত ভালো কাজ করে তাকে ধরে, এবং সেইখানে তাকে আমাদের মুখ্যমন্ত্রীর দিকে পুরো ব্যাপারটা ঘুরে যায়, এবং ব্যাপারটা একটা অন্য লেভেলে চলে যায়। তো এই হচ্ছে বক্তব্য। এবার এই বিজনেসম্যান, এই পলিটিশিয়ান, যারা নিজের রাজনৈতিক ডান্ডা খাড়া করবার জন্য দেশকে বিক্রি করে দিতে পারে, যেমন পাঞ্জাবে কিছু রাজনৈতিক দল আছে, যেমন এখানে কিছু রাজনৈতিক দল আছে, ভারতবর্ষের কাশ্মীরে আছে, এবং আরো অনেক জায়গায় আছে, বাট এতটা ডেসপারেশন অন্যান্যদের নেই। যারা দেশের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা না করে নিজের ক্ষুদ্র রাজনৈতিক কথা চিন্তা করে, যেসব ব্যবসায়ীরা, যেসব রাজনৈতিকবিদরা, এবং অফকোর্স আইএসআই, যদি পয়সা আসে, একটা রাষ্ট্রশক্তির সাথে কিভাবে আপনি লড়বেন যদি না আপনার রাষ্ট্রশক্তি ব্যবহার হয়। এবার এর উপায়টা কি? উপায় একটাই, আমরা যখন বাড়ি ভাড়া নেয় লোকে, একটা পুলিশ ভেরিফিকেশন হয়, অনেক জায়গায় সেটা হয় না, আবার হলেও সেখানে আমরা জানি কিভাবে পুলিশ ভেরিফিকেশন হয়, কিভাবে হয়। এইটাকে অ্যাকাউন্টেবিলিটি দরকার আছে। এইখান দিয়ে শুরু করুন না। আমি তো আবেদন করব যে যারা গভর্নমেন্টের লোক আছেন, এখান দিয়ে শুরু করুন। এই কেসটা দিয়ে, যে মানুষটি এই বাড়িটা ভাড়া দিয়েছিলেন তাকে লটকান, তাকে ঢোকান। যে মানুষটি দালালি করেছিলেন তাকে ঢোকান। যে পুলিশটি তাকে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট দিয়েছিলেন তাকে ঢোকান। বাট হয় না, এই পার্শ্বগুলো হয় না। যারা একে, এর সাথে আরো মোবাইল ফোনে আরো 100টা পাওয়া যাবে লোক যারা এর সাথে একই কাজে লিপ্ত আছে, তাদের ঢোকান। দরকার হলে নতুন আইন আনুন। এবং কোনো রেস্টুরেন্টে থাকা, কোনো হোটেলে থাকা, কোনো বাসে ট্রাভেল করা, মানে ছোটখাটো বাস জার্নি বলছি না, লং ডিস্টেন্স বাস, ট্রেন, আমাদের ডিজিটাল প্রমাণ দরকার। আমাদের মানুষকে আরো সজাগ হতে হবে, প্রতিবেশীকে সজাগ হতে হবে, যারা বাড়ির মালিক তাদের সজাগ হতে হবে। পুলিশ একলা তো সবকিছু করতে পারবেন, এবং পুলিশের একটু সময় লাগবে, কারণ পুলিশকে কার্যত বোতলে ভরে রাখা হয়েছিল। কারণ না হলে আপনি বলুন, এই যে টুলু মণ্ডল, এই কেসটা এখন কেন বেরালো?
আমরা তো সবাই জানতাম ভাই, আমি তো কোনো সরকারি চাকরি করি না, আমি তো কোনো ডিএম না, আমি তো কোনো এসপি না, বাট আমি তো এখানে বসে কলকাতায় বসে জানতাম ওখানে একজন 150 কোটি টাকা খরচা করে জয়প্রদাকে দিয়ে নাচিয়েছে, কারণ আমার কাছে মোবাইলে এসছে এগুলো। তো এইখানে ওই ডিস্ট্রিক্টের লোকগুলো কি করলো? তারা ঘুমাচ্ছিল না? তারা ঘুমাচ্ছিল না, তাদের বোতলে বন্দি করে রাখা হয়েছিল যে কথা বলবে না। আমরা কি জানতাম না কার হোটেল আছে, কার রাইস মিল আছে? আমরা সবাই জানতাম। সাধারণ মানুষ জানে তো, পুলিশ কেন জানে না? সাধারণ মানুষ জানে তো আপনাদের 280টা ডাম্পার দেখা গেল না, বালির স্রোত দেখা গেল না? আজকে চিফ মিনিস্টার বলছিলেন যে 100 কোটি টাকা নাকি রেভিনিউ জমা করেছেন 2-3 মাসের মধ্যে। ভাবতে পারেন কি লুট হয়েছে আমাদের রাজ্যটা। তো ফলে কি হচ্ছে, এখন পুলিশের একটু সময় লাগবে, কারণ তারা একরকম গিয়ারে চলছিল, এখন সেকেন্ড গিয়ারে, মানে তারা হয়তো ফার্স্ট গিয়ারে চলছিল, এখন সেকেন্ড গিয়ার থেকে ফোর্থ গিয়ারে দেবে, একটু সময় লাগবে, বাট তারা পারবে, তাদের ক্ষমতা আছে। আমি 100% মনে করি যে তাদের এখন যেভাবে দেখছি চলছে তাদের ডিপার্টমেন্ট, তাদের ক্ষমতা আছে। আমি নিজে এইসব দেখেছি কাছ থেকে, আমি জানি। এবং সেখানে আমার মনে হয় যেমন এই দিকটা দেখার প্রয়োজন আছে, তেমনি যারা বড় পলিটিক্যাল লিডার, যাদের টার্গেট হওয়ার চান্স আছে, তাদেরও একটু পাবলিক ডিলিং এর সময় সিকিউরিটির ডিটেলটা যেন নজর দেন, তাহলে বেটার হবে। কারণ আমি ভয় থাকি এবং অনেকবার এই নিয়ে শো করেছি, এই নিয়ে কথা বলেছি আমি নানান চ্যানেলে, কারণ টার্গেট তো হতেই হবে। আমাদের প্রধানমন্ত্রী একটি কনফারেন্সে গিয়ে, আপনার চ্যানেলেও বলেছিলাম, রাশিয়ান প্রেসিডেন্টের গাড়িতে বসেছিলেন প্রায় 1 ঘন্টা। আমি বলেছিলাম কেন, সেটা আপনি যদি ইন্টারনেটে কান পাতবেন জানতে পারবেন, কারণ তার লাইফ থ্রেট ছিল। লোকে বলে, আমি তো বলছি না, আমি তাদের থেকে শুনেছি। এবং একটু যদি 2-2 4 করেন, এদের উপরে লাইফ থ্রেট থাকে। তো সুতরাং এইখানে আপনার প্রশ্নের উত্তরটা আশা করি দিতে পেরেছি। এইটা একটা নতুন মডেল বেরিয়েছে, যেটা হাইব্রিড বলছে, সোশ্যাল মিডিয়া হাইব্রিড টেররিজম মডেল, যেটাকে আমাদের এই মুহূর্তে আমাদের দেশের যে বাহিনী, তারা এটা একটা নতুন চ্যালেঞ্জ তাদের কাছে। তারা এত তাড়াতাড়ি পট পরিবর্তন হচ্ছে যুদ্ধে এবং টেররিজমে। যুদ্ধে দেখুন, এর আগে ছিল ট্যাঙ্ক আর হাওয়াই জাহাজ, এখন হয়ে গেছে ড্রোন আর অ্যান্টি ড্রোন, তাই না, আর মিসাইল। তেমনি এখানে এখন এইটা হয়েছে যে আমাদের দেশেরই লোককে রিক্রুট করে আমাদের দেশের মধ্যেই ভিড় ফেলাবে। আপনি দেখলেন কিছুদিন আগে একটি দল তৈরি হলো, ইন্টারনেটের দল, এবং তারা এসে প্রায় সরকার ফেলে দিল, 2-3টে মন্ত্রীকে প্রায় ফেলে দিল, একজনকে তো ফেলেই দিল আর কি, আরো ডিমান্ড তাদের। এবং এইটা সম্ভব ইন্টারনেটের যুগে। এটা মানে আমি জেনজি বলে লোকে, আমি জেনজি কথাটা বলবো না, আমি বলবো যে এটা একটা হাইব্রিড ওয়ারফেয়ার, যেটাতে ভারতের ইলেকশনের বাইরে গিয়ে সাব কনস্টিটিউশনাল কিছু করবার, সুপার কনস্টিটিউশনাল, যেখানে একসাথে 13টা রাজ্যে, আমি নাম নিয়ে বলছি, ইউপি, তেলেঙ্গানা, দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, ঝাড়খণ্ডে এই গ্রুপটি অ্যাটাক করেছে এবং এই হাইব্রিড মডেল চালিয়েছে। এবং সেখানে পুলিশ গলদঘর্ম হয়ে গেছে, কারণ এখনো আমাদের প্রত্যেকটা পুলিশের তো সেরকম ভাবে ডাটা অ্যানালিসিস করবার বা সেরকম ভাবে ইন্টারনেট সার্ভেলেন্স করবার ক্ষমতা নেই। তারা গুলি মারতে পারবে দরকার হলে, তারা বীর হয়ে দাঁড়িয়ে যাচ্ছে পারবে, বাট এইটা তো ধরাছোঁয়ার বাইরে, ভূতের সাথে লড়াই। তো ফলে আরো অনেক কিছুর দরকার আছে। আমি আশা করব যে নিশ্চয়ই সেগুলো তারা করছেন যথেষ্ট। প্লাস আপনার প্রশ্নের উত্তর, যে উনি অবভিয়াস টার্গেট। যেদিন থেকে উনি ক্ষমতায় এসছেন, যেদিন বিএসএফ কে জমি দিয়েছেন, যেদিন ডিলেট ডিপোর্ট বলেছেন, যেদিন বাংলাদেশ জাতীয় সংসদে বা বাংলাদেশের পার্লামেন্টে ওনার বিরুদ্ধে কথাবার্তা হয়েছে, যেদিন আমেরিকার রুবিও কলকাতায় এসে অন্য কিছু করছিল, আমরা জানতাম যে উনি টার্গেট, এবং সেটাই হচ্ছে, সেটার প্রতিফলন দেখছি। ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ সরাসরি থাকার জন্য। একটা বিরাট ব্যাখ্যা আপনি দিয়েছেন, ভালো থাকবেন। দর্শক শুনলেন, ব্রিগেডিয়ার দেবাশিস দাস ব্যাখ্যা দিলেন যে কেন টার্গেট শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা যারা পরিবর্তন চেয়েছিলেন তাদের কাছে তো বেড়েছে, আরও বাড়ছে, এবং খুব অ্যাক্টিভলি সক্রিয়ভাবে উনি কাজ করছেন। আর দেশটা একটা অরক্ষিত অবস্থায় চলে এসেছিল শুধু ওই বর্ডারটা খোলা থাকার কারণে, মানে বর্ডার দিয়ে যাতায়াত অবাধে করতে পারতো জঙ্গিরা। তো সেই জায়গাটা আঁটার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা করার তো করে দিয়ে গেছেন, এখন শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি এই দিকটা আটকানোর চেষ্টা করছেন, এবং সেই সঙ্গে অবৈধ অনুপ্রবেশ বা এখানে এসে মানে সংসার পেতে ফেলা ইত্যাদি সবাইকে হটানোর চেষ্টা হচ্ছে। আর জঙ্গিদের ক্রিয়াকলাপ করার জন্য যে মুক্তাঞ্চল ছিল সেটাকে রোধ করার চেষ্টা হচ্ছে। ফলে একটু উৎপাত তো ওদের তরফ থেকে থাকবে না, যে মানে মেরে ফেলবো, কেন এইসব করছেন। কিন্তু আমাদের পুলিশ, এসটিএফ
বা আইবি তারাও এখন খুব স্ট্রংলি কাজ করছে, অতটা সহজ না। তবে ব্রিগেডিয়ার দাস যেটা বলছেন আসলে চেষ্টা তো এরকম চলবে, ফলে একটু সতর্কভাবেও থাকতে হবে। কিন্তু শুভেন্দু অধিকারী বা এনারা এমন মানুষ যেমন হিমন্ত বিশ্ব শর্মা বা আরও যারা আছেন, নরেন্দ্র মোদী সহ সবাই মানুষের সঙ্গে খুব ইজিলি মিশে যান। তো এখন এটা কি সুযোগ নেওয়ার একটা চেষ্টা, মানে এই সিস্টেমটাকে যে এরকম জনতার দরবার হচ্ছে, সবাই মিশছেন, আশপাশের লোকেরা মিশে যাচ্ছেন, চলো এই তারে যদি একটা কিছু ঘায়েল করে দেওয়ার করা যায়, এই চেষ্টা ওখানে হবে। কিন্তু কিছু বিষয়, কিছু নমুনা, কিছু ঘটনা এলে সতর্কের একটা ব্যাপার থাকে। কিন্তু মানুষের সঙ্গ ত্যাগ করে কী করি বা থাকবেন ওনারা, ফলে ওনারা হয়তো মিশবেন, কিন্তু একটু সতর্ক থাকতে হবে, যেহেতু চারিদিকে শত্রু এত দেখতে পাচ্ছি। কারণ যেহেতু শত্রু পক্ষের গলা টেপার চেষ্টা হচ্ছে, তো সেজন্য তারাও আর কি মরিয়া একটা প্রয়াস চালাবে, জঙ্গি এই ধরনের মডিউল এদের মাধ্যমে, সেটা আমরা বুঝতে পারছি। তো যাই হোক দর্শক, আপনারা বলবেন যে আপনাদের মতামত রাখবেন, শুভেন্দু অধিকারী কেন টার্গেট হচ্ছেন, আপনাদের যা বক্তব্য সেটাও বলবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।